আমি তোকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি ঘুমাবো। রুম থেকে বের হ রাত্রি। এবার রাত্রির রাগ উঠে গেল। মেহরাবের ল্যাম্প টেবিলের ওপর টেবিল ঘড়িটা হাত দিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললো। মেহরাব শুধু চেয়ে চেয়ে দেখছে। রাত্রি এবার মেহরাবের কাছে এসে ওর টি শার্টের কলার ধরে বলতে লাগলো, যদি তুমি ওকে ভালোবেসে থাকো তাহলে ভুল করছো। আমি এই ভালোবাসা হতে দিব না। তুমি শুধু এই রাত্রি চৌধুরী, আর কারোর হতে পারো না। ওই ফকিরনির বাচ্চাকে আমি ছাড়বো না। আমার ভালোবাসাকে কেড়ে নিতে আসছে তো, দেখি কি করে আমার থেকে তোমায় কেড়ে নেয়। আমি ওকে শেষ। বাকিটা বলতে পারলো না রাত্রি। তার আগে মেহরাব রাত্রির মুখ চেপে ধরেছে। আর একটা কথা বললে জিব্বা ছিঁড়ে ফেলবো। তোর স্পর্ধা দেখে অবাক হচ্ছি। তুই আমার কলার ধরিস? তোকে এত সাহস কে দিয়েছে? মেরুকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মেরুর কোনো ক্ষতির পিছনে যদি তোর হাত থাকে, আই সোয়ার তোকে যে আমি কি করব। বলেই ধাক্কা দিয়ে রাত্রিকে সরিয়ে দিল। রাত্রি দূরে গিয়ে পড়ল। রাত্রি টলমল চোখে মেহরাবের দিকে চেয়ে আছে। গালে চাপা মনে হচ্ছে দাঁত ফাঁক করে ঢুকে গেছে। রাত্রি রাগে জিদে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মেহরাবের সারা শরীর থর থর করে কাঁপছে। সবকিছু সহ্য করা যায়, কিন্তু কলার ধরা তার একদম পছন্দ না। মেরু তার ভালোবাসা, ওর রাইট আছে। তাছাড়া অন্য কারো এই কলারের রাইট নেই। তাই মেহরাব রাত্রির সাথে এমনটা করলো। আবার মেরুকে নিয়ে ধমকিও দিয়েছে। তারও একটা কারণ ছিল। মেহরাব গিয়ে শুয়ে পড়ে, মাথা ধরে গিয়েছে। এক কাপ কফি খেলে ভালো হতো, কিন্তু এখন কাউকে ডাকতেও ইচ্ছা করছে না মেহরাবের। তাই সে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। রাত 12টা। মেহরাবের ফোন বেজেই চলেছে। এই নিয়ে 3 বার বাজতে চলল, কিন্তু বেচারা ঘুমে এতটাই মগ্ন, ফোন তুলে কথা বলার মধ্যে বা এই জগতে নেই। এদিকে মেরুর রাগ হচ্ছে, তাই নিজে নিজেই বকছে। অসভ্য বর্বর লুচ্চা বেটা, খাটাস, তোর কপালে পেতনি মার্কা বউ জুটবো। সারাদিন হয়ে গেল আমাকে ফোন অব্দি এখনো করিসনি। দেখবি তোর বউ তোকে ফোনের উপরেই তোকে জ্বালিয়ে মারবো। সকালে কত মিষ্টি মিষ্টি কথা, কই এখন সেসব গেল কই? সারাদিন তো একটা ফোন দিয়ে জানলিও না আমি কি করছি, খেয়েছি কিনা বা শরীর কেমন, অথচ উপর দিয়ে ভালোবাসা দেখায়। এই টিচারের প্রেমে পড়ায় স্টুডেন্টদের ঠিক না। এরা আস্ত একটা খাটাস মার্কা হয়, একদম কেয়ার করে না। ভালো লাগে না। সামনে থাকলে বুঝাতাম এই মেরুর ফোন না ধরার শাস্তি কি হতে পারে। কি হতে পারে সোনা? আর কি হবে, কিছু থেরাপি দিলাম আর কি, এই যেমন ভালোবাসার টর্চার। তাই বুঝি? আচ্ছা, তো আমি চলে আসি। আমার খুব ইচ্ছে হচ্ছে তোমার ভালোবাসার টর্চার ভোগ করার। ইস, এমন প্রস্তাব আগে দিবা তো? মেরু বোকা বনে গেল। হঠাৎ করে খেয়াল করলো যে মেহরাবের ফোনের ওপাশ থেকে কথা বলছে। আসলে মেরুর ফোন কেটে যাবে সময়তেই ফোন রিসিভ করে কানে ধরতে লাস্টের কিছু কথা শুনতে পারলো মেহরাব। বুঝতে পারলো তাকে উদ্ধার করা হচ্ছে, তাই চুপচাপ কথা শুনে এই উত্তরটা দিল। আর মেরুও ঘাবড়ে গেল। মেরু যেই বুঝতে পারলো অমনি জিহ্বায় কামড় দিয়ে ফোন কান থেকে নামিয়ে বুকে ধরে লজ্জায় মরে যায় অবস্থা। এতক্ষণ সে যা যা বলছিল তার মানে সব শুনে নিয়েছে। হায় আল্লাহ, ফোন রিসিভ করলো কখন? এখন কি হবে আমার? এদিকে মেহরাব মেরুর প্রতিটা হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছে। মেরুকে খুব করে কাছে টানছে। তাইও দেরি না করে বেরিয়ে পড়লো মেরুদের বাসার উদ্দেশ্যে। মেরু ফোন কানে নিয়ে বলল, না মানে আমি ওই এমনি আর কি বলছিলাম। আপনি ফোন ধরছিলেন না কেন? আমাকে ভুলে গেছেন এত তাড়াতাড়ি? জানতাম ওই চুন্নিরে পাইলে আমারে ভুললে তো যাইবেনি। এই 1 মিনিট, ওই চুন্নিটা আপনার আশেপাশে নাই তো? আপনাকে আমি ভিডিও কল দিচ্ছি, ফোন রিসিভ করুন। তার দরকার নেই, তুমি বারান্দায় চেয়ে দেখো, তাহলেই হবে। মেরু মেহরাবের কথা মতো বারান্দায় চেয়ে দেখলো মেহরাব দাঁড়িয়ে আছে, এক হাত পকেটে রেখে বাউন্ডারিতে হেঁটে। মেরু উঠে গিয়ে বারান্দার দরজা খুলে দিল। মেহরাব মুচকি হেসে মেরুর কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে কোলে তুলে নিল। এত দ্রুত এমন কিছু হবে মেরুর ভাবনাতেও ছিল না। মেরু তো ভয় ছটফট করতে লাগলো। এইদিকে মেহরাবের মুখে দুষ্টু হাসি। এই কি করছেন কি? ছাড়ুন বলছি। এভাবে কোলে নিলেন কেন? কেউ যদি চলে আসে? আসবে না, লক করা আছে। কেন, তুমি তো বললে ভালোবাসার কি থেরাপি দিবে, তাই তো চলে এলাম। মেহের, আমি মজা নিচ্ছিলাম। আপনি তো দেখি সত্যি সত্যি চলে এসেছেন। মেহরাব মেরুকে খাটে শুইয়ে দিল। মেরু তো ভয়ে শেষ। তার মেয়ের কি চাচ্ছে?
মেহরাব টেবিল হাসি দিয়ে মেরুর দিকে এগোতে লাগলো। মেরু পিছাতে পিছাতে খাটে হেলে গেল। মেরুর দুই দিকে হাত রেখে মেরুর একদম কাছে এসে মেহরাব বলল, ভয় পাচ্ছ কেন জান? তোমার মেহের তো চলে এসেছে। মনের মাঝে ঢেউ দিয়ে এখন পালাই পালাই করছো, তা তো হবে না। তুমি থেরাপি না দাও, মেহের তো থেরাপি দিতেই পারে। আফটার অল টিচার বলে কথা। এই বলে মেরুকে টেনে বালিশে শুয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মেরু বিছানা খামচে ধরে চোখ খিঁচে রেখেছে। মেহের ভালোবাসার এই একটা প্রকাশ। এই লোকটি তার সফট ঠোঁটটিকে স্থির রাখতে দেয় না, যখন তখন হামলে দিয়ে বসে মৌমাছির মতো। প্রায় 5 মিনিট পর মেরুর দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হলো। তখন মেহরাবকে ধাক্কা মেরে পাশে ফেলে মেহরাব মেরুর উপর উঠে বসে, দম ছাড়তে থাকে আর বলে, আপনি যখন তখন এইভাবে হামলা করে বসেন কেন? আমার এইটুকুন মন যদি ফুরুত করে উড়ে যায় তখন কি হবে? একদম এর ধারে কাছেও আর আসবেন না বলে দিলাম। আমার জিনিস আমার রাজত্ব, তুমি বলার কে? আমার যখন ইচ্ছে যা খুশি তাই করব। তুমি বাধা দিলে আরো বেশি কিছু করে ফেলবো। তার থেকে বরং তুমি সয়ে নাও। বলেছিলাম মেহেরের ভালোবাসা তোমায় পাগল করে দিবে। এখন ভালোবাসছি বলে পালাই পালাই কেন করছো? না মানে আমার কেমন কেমন করে। তাই কেমন কেমন করে? আমাকে এক্সপ্লেন করো, আমিও শুনি। এখন আমাকে ঘুমাতে দিন, আপনি চলে যান। ঘুমাও, ধরে রেখেছে কে? আমিও তো ঘুমাবো। মানে কি আপনি বাসায় যাবেন না? না, আজ তোমাকে বুকে নিয়ে ঘুমাবো। চুপটি করে ঘুমিয়ে যাবে কেমন? হায় হায়, মামা বাবা চলে আসলে। আসবে না, আমি ভোরে চলে যাব। এখন চুপ, ঘুমাতে দাও। নয়। মেরু আর কিছু না বলে মেহরাবের বুকে গটিয়ে শুয়ে পড়ল। আর মেহরাবও পরম আবেশে বুকে নিয়ে ঘুমে পাড়ি দিল। পাশে মোমো লেজ ঝুলিয়ে তাকিয়ে আছে ওদের দিকে, হয়তো ভাবছে, আমার মালিককে আমার থেকে কেড়ে নিতে আসছিস? তোকে আজ মালিকের গার্জিয়ানদের হাতে মার খাওয়াবো। ভোর হতে না হতেই মেহরাব চলে যায়। মেরু এখনো ঘুমন্ত অবস্থায় আছে। মেরু জানেও না তার মেহের চলে গিয়েছে। এমনও দিন তারা পার করলো। এটা সত্যিই স্মরণীয় একটা দিন হয়ে গেল। পূর্ব দিকে সূর্য যখন উঁকি মেরে জানান দিল সেই দুনিয়ায় আলোকিত করে অন্ধকারকে ঢেকে দিয়েছে, ঠিক তখনই তাহরিনার ডাক পড়ে, মেরু মামুনি ওঠো, দেখো কারা এসেছে। মেরু মামুনি শুনছো? তোমার মামি এসেছে, দেখবে না? মেরু ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিল। মাম্মা কি হয়েছে? সকাল সকাল কেন ঘুমে ডিস্টার্ব করছো? একটু তো ঘুমাতে দাও। এখন কয়টা বাজে দেখেছো? প্রায় 7টা বাজতে চললো। ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার ছোট মামি এসেছে, সাথে হৃদয়ও এসেছে। দেখা করবে না? মেরুর যেন ঘুম ফুরুত করে পালিয়ে গেল। বড় বড় চোখ করে খুশিতে এক লাফ দিয়ে উঠল। কতদিন পর ছোট মামিকে আর হৃদয়কে দেখবে। ফ্রেশ তো দূরের কথা, তাহরিনার কথা শুনে যেভাবে ছিল ওইভাবেই দৌড়ে নিচে চলে আসলো। তাহরিনা পেছন থেকে ডাকতে থাকে, এভাবে যাস না, ফ্রেশ হয়ে যা। কিন্তু এই কথা কি আর শুনে নিবার পাত্রী মেরু? তার প্রিয় দুটি মানুষ আসছে, যাদের পেলে দুনিয়ার সব কিছু ভুলে যায় সে। মেরু দৌড়ে এসে তাজরিনকে ঘোরাতে ঘোরাতে বলল, মমি মমি, আজ আমি ভীষণ খুশি। উফ, তোমাদের বলে বোঝাতে পারবো না। ইয়ে মমি, কেমন আছো তুমি? কতদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ রে মামনি, কেমন আছিস? আমিও ভীষণ খুশি তোকে দেখে। খুব ভালো আছি, তুই কেমন আছিস? এখন খুব ভালো আছি। সবাই কেমন আছে? হৃদয় এসেছে নাকি? ও কোথায়? তোমরা কিন্তু এখানে থাকবে, আমি কিন্তু যেতে দিচ্ছি না। মাসখানেক থেকেই যাবে? আমারও বড্ড খারাপ লাগছিল, তাই তো চলে এলাম। তোর খালুজানকে রেখে এসেছি, যেতে তো হবেই। বেশি দিন কি আর থাকতে পারি ওর জন্য? তাতে কি হয়েছে, ভাইয়া তো নিজেই রেঁধে খেতে পারে। তোকে ছাড়া থাকার অভ্যাস আছে, তুই থেকে যা এবার, নয়তো এই নবাবজাদি আবার বাড়ি মাথায় করে তুলবে। আহা আপু, কি সব বলো? আমার লক্ষ্মী মাও, তুই এসব বলে আমার মামনিকে সবসময় বকিস, তাই না? একদম ঠিক বলছো মমি। মাম্মা সারা দিন আমাকে বকে, একটু আদর করে না। পাপা শুধু আদর করে। একটু 19 থেকে 20 হলেই শুরু তোমার বোনের খই ফোটা কথা। এই তো শুরু। এখন দুই মা মাইজি এক হয়েছে না, আমার আবার কে? আমাকে নিয়ে এখন সব অভিযোগের ভান্ডার খুলে বসবে। আমার ছেলেটা আসুক, তখন আমিও বুঝাবো। বড় মা, আমি চলে এসেছি, একদম টেনশন করো না। কোন চন্নি তোমার নামে কি বলেছে একবার শুধু আমায় বলো, চুলগুলি হাতে ধরে দিব না। বলতে বলতেই হৃদয় তাহরিনার পাশে এসে দাঁড়ালো। মেরু কটমট চোখে চেয়ে উঠে এসে হৃদয়ের চুল টেনে ধরে বলতে লাগলো, কি বললি? আমি চুন্নি? তুই কি এসে আমার সাথে ঝগড়া করতে শুরু করেছিস?
তুই আস্ত একটা বান্দর, হনুমান, খাটাস। তুই আমার চুল ছিড়বি কি? আমি তোর চুল ছিড়বো। মেরু হৃদয় চুল টেনেই ধরলো। ছাড় শাকচুন্নি, লাগছে কিন্তু। আমার হাত আটকে আছে, নয়তো তোর চুল ধরতেও আমার সময় লাগবে না। বড় মা, তোমার এই পেতনি মেয়েকে আমার চুল ছাড়তে বলো, নয়তো। আহ মেরু মামুনি, এসব কি হচ্ছে? ছেড়ে দাও বলছি, নয়তো আমি এখন মাইর দিব। একদম ঠিক হয়েছে আমার মেয়েটারে আস্তে না আস্তে চেতানো। ও বলল কেন আমার মেয়েকে চুন্নি? মমি পারলে একটু টাইট করেই টেনে দে। তার যে তুইও এদের সাথে। এ মা নয় আর কিছু। নিজের মা হয়ে ছেলের এমন সর্বনাশ কেউ করতে পারে? তার থেকে আমার বড় মাই ভালো। তুমি আমার মা না হলেও পারতে। এটা তোর মা কে বলেছে? এটা আমার মমি, বুঝলি? যা, ছেড়ে দিলাম। খুব ক্লান্ত হয়ে এসেছিস, মায়া লাগলো বলে। আবার যদি লাগতে আসিস না তাহলে দেখিস একদম নাড়ো করে দেব। হয়েছে হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা দিচ্ছি তোমাদের। বাবা যা ফ্রেশ হয়ে আয়, অনেক ক্লান্ত, তার উপর বজ্জাত মেয়েটা শুরু করেছে, একদম ফাজিল হয়ে গেছে। মেরু যাও, তোমার আবার ভার্সিটি আছে, সামনে এক্সাম, বেশি দিন নেই। ওরা ফ্রেশ হতে চলে গেল। এভাবে কেটে গেল একটা মাস। এই 1 মাস মেরু দিব্যি দিন কাটিয়েছে। হৃদয়ের সাথে ঘুরতে ফিরতে খুব আড্ডা দিয়েছে। একদিকে ভালোবাসা, অন্যদিকে পরিবার, সব মিলিয়ে খুব ভালো দিন পার করেছে মেরু। আজ মেরুর এক্সামের প্রথম দিন। মেরু রেডি হয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়েছে। হঠাৎ মাঝ রাস্তায় হিমেলের সাথে দেখা হয়। হিমেল গাড়ি থেকে সামনে দাঁড়িয়ে পড়ল। মেরু ভ্রু কুঁচকে আছে। হিমেল গাড়ি থেকে নেমে সামনে এসে বলল, এই বেবি ডল, কেমন আছো? তোমার তো দেখছি কোনো খবর নেই। সেই দিনের পর তো ফোনটাও বন্ধ করে রেখেছো। হোয়াই? আমার ভালোবাসার উত্তরটা তুমি দাওনি, আজ তোমাকে দিয়ে যেতে হবে। দেখুন হিমেল, আমার এক্সাম দিতে যেতে হবে। আমি আপনার সাথে এক্সামের পর কথা বলছি। আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তাই সিম অফ। আমাকে যেতে দিন প্লিজ, নয়তো দেরি হয়ে যাবে। যাবে তো বেবি ডল? তার আগে বলো, সত্যি তুমি এক্সামের পর আমার সাথে দেখা করবে? মেরু কথা দিয়ে কথা খেলাপ করে না। মেরু যেহেতু বলেছে ঠিক আসবে, এখন আসি। মেরু চলে গেল। আর হিমেল কিছুই বলার সুযোগ পেল না। তবে রাগে সে ফুঁসছে। যেভাবে হোক এই মেয়েকে নিজের জালে ফাঁসাতেই হবে। কয়েক মাস ধরে এর পিছনে সময় নষ্ট করেছে, আর নয়, এবার সে ছিনিয়ে নিবে। মনে যেহেতু ধরেছ পাখি, তবে খাঁচা ছেড়ে কি করে বাইরে রাখি? আজ তোমাকে আমার চাই। অনেক হয়েছে, প্রায় মাস খানেক ধরে তোর পিছনে টাইম দিচ্ছি, আর তুই আমার সাথে অ্যাটিটিউড দেখাস। এই হিমেল চৌধুরীর পিছনে 1000 মেয়ে ঘুরে, আর আমি কিনা তোর পিছনে ঘুরছি। আজ যেভাবে হোক তোকে আমার হতেই হবে। হিমেল দেবে হাসি হেসে সেখান থেকে চলে আসে। আজ দেরি হলো কেন? তুমি মেরুন সবসময় টাইমসের বাহিরে কেন থাকো? ঠিক মতো টাইম মেনটেন করে চলতে পারো না? উফ, তোমার কি নিয়ে আর পারি না। মেয়ে মানুষ এত অগোছালো কি করে হয়? হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবেনই আমি অগোছালো। একটা গোছালো কাউকে ভালোবাসলেই তো পারেন, তাহলে আর আমার এসব দেখতে হবে না। আমি ইচ্ছে করে থরি না করি, এমনটা হয়ে যায়। যতই তাড়াতাড়ি আসতে চাই ততই দেরি হয়ে যায়। আমাকে কেন কথা শোনাচ্ছেন? হয়েছে, আর বক বক করতে হবে না। গোছালো কাউকে খুঁজতে গেলে তো আমার কোমর আস্ত থাকবে না, নয়তো। মেয়েরা পুরো কথা কি শেষ করবে? মেরুর রাগান্বিত চোখ দেখে ঠোক গিলে ঠোঁট পেকে হেসে দিল। মেরু রাগ করে সামনে হাঁটা দিল পরীক্ষার হলে। মেয়েরা পিছু পিছু বলছে, মেরুন বেশি টাইম নেই, আর মাত্র 5 মিনিট আছে। তুই সাবধানে এক্সাম দিবে, আর হ্যাঁ, দেখে শুনে বুঝে এক্সাম দিবে। আগে যেগুলো কমন পড়বে সেই মার্কস করে নিবে। ভেবে চিনতে বেশি হাইপার হবে না, মনে জোর রাখবে, কেমন? অল দ্য বেস্ট মেরুন। মেরু পেছনে চেয়ে মুচকি হাসলো। মেহরাবও মুচকি হেসে ফ্লাইং কিস ছুড়ে মারলো। এক্সাম শেষে মেরু হিমেলকে ফোন দিল। হিমেল একটা পার্কের নাম বলল, এখানে আসো। মেরু মেহরাবকে কিছু না বলেই বাড়ির কথা বলে সেই পার্কে চলে গেল। দুপুর 2:30। রাস্তাঘাট কেমন নীরব নীরব। হিমেল যে পার্কের কথাটি বলেছে সেই পার্কের রাস্তাটা একটু বেশি নির্জন। মেরু অত কিছু না ভেবে হিমেলের কথা মতো পার্কটির কাছে এসে বাইক থামিয়ে হিমেলকে কল করলো। আপনি কোথায়? আমি চলে এসেছি। থ্যাঙ্কস যে তুমি এসেছো, আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। আমি আপনাকে আগেও বলেছিলাম আমি কথা খেলাপ করার মেয়ে নয়। তো এখন বলুন কি বলতে চান? কেন বেবিডল, তুমি কি ভুলে গিয়েছো আমি তোমাকে কি বলতে চাই? আমি তোমাকে ভালোবাসি বেবিডল। আমার ভালোবাসার উত্তরটা তুমি এখনো দাওনি।
তুমি বলেছিলে দিবে, সেখানে আজ মাস পেরিয়ে গিয়েছে, অথচ তুমি কিছুই বললে না। আপনি আমাকে ভালোবাসেন এটাই তো বলেছিলেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আমি আপনাকে সেই দিনের পর একদিন একটা মেয়ের সাথে ক্লাবে দেখেছিলাম। আপনি হিমেল, আমাকে ভালোবাসেন না। আপনি আমার সাথে মজা নিচ্ছেন, নয়তো অন্য একটি মেয়ের সাথে কি করে এতটা ক্লোজ হতে পারেন? হিমেল যেন মেরুর কথাতে ভরকে গেল। সে তো প্রতিদিনই মেয়ে নিয়ে ফুর্তি করে, কিন্তু মেরু যে দেখে ফেলবে বা বুঝে যাবে তার ধারণাতেও এটা ছিল না। এইদিকে মেরু তো ঢপ মেরেছে হিমেলকে। আসলে ও হিমেলের ভয়ার্ত চেহারাটা দেখতে চাচ্ছে, কিন্তু ঢপ যে সত্যি হয়ে যাবে এটা তো মেরুও ভাবতে পারেনি। তো তুমি কি বলছো? আসলে ওই মেয়েটা আমাকে ইচ্ছে করে ওর দিকে টেনেছিল। আমি নেশার মধ্যে ছিলাম বেবি ডল। সত্যি আমি তোমাকে ভালোবাসি বেবি ডল। প্লিজ তুমি এভাবে আমাকে ভুল বোঝো না। হিমেল মেরুর হাত ধরে রিকোয়েস্ট করলো। মেরু আশেপাশে চেয়ে দেখলো কেউ আছে কিনা, কিন্তু না, 2-1 ছাড়া তেমন মানুষজন নেই। মেরু এবার হিমেলের থেকে হাত ছাড়াবার ট্রাই করলো। কি করছেন কি হিমেল? আমার হাত ছাড়ুন, মানুষ খারাপ ভাববে। এভাবে রাস্তাঘাটে হাত ধরাটা কেমন ম্যানার্স আপনার? আগে বলো তুমি আমাকে ভালোবাসো। দেখো, তুমি আমাকে বললেই আমি তোমাকে এখনই বিয়ে করে নেব। প্লিজ বেবি ডল, বলো একবার ভালোবাসি। পাগল আপনি? আমি আপনাকে ভালোবাসি না বললামই তো। প্লিজ আমার হাত ছাড়ুন। আপনি মেয়েদের সাথে ফ্লার্ট করেন, আপনি একটা বাজে ছেলে। আমি মেয়েদেরকে সম্মান করি, আমি মেয়েদের সাথে ফ্লর্ট করি না। এই প্রথম আমি তোমাকেই ভালোবাসি বেবি ডল। একদম মিথ্যে বলবেন না। আমি জানি আপনি কেমন দুশ্চরিত্র লোক। মেয়েদের দেহ নিয়ে খেলা করেন, মেয়েদেরকে নিজের জালে ফাঁসান, আপনি মেয়েদের সাথে রাত কাটান। আমি সব কিছুর খোঁজ নিয়েছি। আপনি আসলে একটা লম্পট লোক, বাজে লোক। আপনাকে আমি ভালোবাসবো? ছি, এই মেরুর রুচি কখনো খারাপ হতে পারে না। মেরু একটু রেগে এসব বলে ফেললো। মেরুর কথা শুনে এবার হিমেল তার আসল রূপে আসলো। হা হা করে হাসতে লাগলো। মেরু 2 ভ্রু কুঁচকে হিমেলের দিকে চেয়ে আছে। হিমেল এবার দাড়িতে একটা আঙ্গুল দিয়ে চুলকাতে চুলকাতে মেরুর চারদিকে ঘুরতে লাগলো। মেরু হিমেলের কর্মকাণ্ড দেখতে লাগলো। বা বেবি ডল, তোমার দেখি সেই লেভেলের পাওয়ার আছে। আমার বিষয়ে এতই মগ্ন যে ইউ নো এভরিথিং অ্যাবাউট মি। ভালোই হলো। সত্যি বলতে আমার গার্লস প্রতি খুব নেশা। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই মনের মাঝে গেঁথে নিয়েছিলাম এক রাতের জন্য হলেও তোমাকে আমার চাই। তারপর থেকে দিনের পর দিন ভালো মানুষই সাজা। কিন্তু কি বলো তো, এভাবে তুমি আমার পিছনে গোয়েন্দাগিরি করবে তা তো আমার ভাবনাতেও ছিল না বেবি ডল। ছি, আপনার নজর এত খারাপ? কি ভেবেছেন এই মেরুকে হাত করা এত সোজা? এই মেরুর রাগ সম্পর্কে আপনার ধারণাই নেই। এই মেরুর তেজ সম্পর্কে আপনার ধারণা নেই। এই মেরু পুরোটাই আপনার না জানা। যদি জানতেন তবে মেরুর দিকে কুনজর দেবার সাহসটাও হয়তো আপনার থাকতো না। হিমেল মেরুর কথা শুনে রেগে মেরুর থুতনি চেপে ধরলো। মেরু 2 হাত দিয়ে ছাড়ানোর ট্রাই করলো, কিন্তু পারলো না, কারণ ও বাইকে বসা। আজ তো তেজ তো রাগ সব ধুয়ে দেবো, সেই প্ল্যান করেই আমি হিমেল চৌধুরী এসেছি। আমি জানতাম তুই এমন কিছুটাই করবি। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে আসবে না, স্বয়ং তুই নিজেও পারবি না। হিমেল মেরুকে টেনে বাইক থেকে নামালো। মেরুর হাত ধরে টানতে টানতে একটা গাছের আড়ালে নিয়ে যেতে লাগলো। এইদিকে মেরু বুদ্ধি করে ওর হিল জুতা দিয়ে হিমেলের পায়ে সজোরে একটা কিক মারলো। হিমেল পা ভেঙে নিচে বসে পড়লো। মেরু এবার হিমেলের চুল ধরে ঠাস ঠাস করে কয়েকটা চড় মেরে দিল। নাক বরাবর একটা ঘুষি মেরে দিল। সাথে সাথে নাক থেকে রক্ত বের হতে লাগলো। বলেছিলাম না এই মেরুর ব্যাপারে তোর অভিজ্ঞতা কম। এই মেরুর তেজ তুই দেখিসনি, ভুল করেছিস মেরুর দিকে হাত বাড়াতে। তোর কপাল ভালো, আজ তোকে এতটুকু দিয়েছি। তোর সাথে আমার হিসাব নিকাশ অনেক বড়। এত সহজে তোকে আমি ছাড়ছি না। কিন্তু যদি আর কখনো দেখি আমার দিকে হাত বাড়াতে, তাহলে তোকে আমি শেষ করে নিব। এই বলে মেরু হিমেলকে ধাক্কা মেরে পেছন ফিরে হাঁটতে থাকে। তখনই দেখে কয়েকটা ছেলে ওকে ঘেরাও করে দাঁড়িয়ে পড়লো। মেরু সবার দিকে নজর দিয়ে পিছনে চাইলো। হিমেল দাঁড়িয়ে নাকের রক্ত হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ভিলেনের মতো হাসি হাসছে। এত সহজে এই হিমেলের থেকে পাওয়ার পাওয়া যায় না। আমার গায়ে হাত তুলে ভুল করেছিস, তোর পাওয়ার এবার দেখি কত। এই সবাই ধর ওকে। হিমেলের কথা মতো 6-7টা ছেলে মেরুর দিকে তেড়ে আসলো। মেরু একাই ফাইট করতে লাগলো, কিন্তু একা একটা মেয়ে এতজনের সাথে কিভাবে পেরে উঠবে? যতই সে মারপিট পারুক না কেন, কিছু কিছু আঘাত হাতে গালে ঠিকই পড়েছে। মেরুর শরীর ক্লান্ত লাগছে খুব।
সেই মাথার ব্যথাটা আবার একটু একটু করে বাড়ছে, আর পারছে না। তখনই খপ করে দুইটা ছেলে মেরুর দুই হাত ধরে ফেলে। হিমেল এগিয়ে এসে মেরুর গলা চেপে ধরে। মেরু এখনো তেজি লুক নিয়ে আছে। হিমেল মেরুর গায়ের কোটি টেনে ছিঁড়ে ফেলে। মেরুর জান বের হয়ে যাবার মতো অবস্থা। আজ সে এত কিছুর পরেও নিজেকে রক্ষা করতে পারবে না। তার দিদির মতো ওরও কি এর হাতেই সবকিছু শেষ হয়ে যাবে? না, এটা হতে পারে না, কিছুতেই না। মেরু ছাড়া পাবার জন্য এবার ছটফট করতে থাকে। এই ছটফটানি দেখে হিমেল আর তার চেলাপেলা পৈশাচিক হাসি হাসে। কে রক্ষা করবে মেরুকে? আজ কি তার এখানে সব শেষ হবে, নাকি তার দ্রুত হয়ে কেউ আসবে? বিশ্বাস করুন মেহের, আমার এখানে কোনো দোষ নেই। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি বুঝতে পারিনি আমার সাথে এমন কিছু ঘটে যাবে। আমি নিজেকে প্রোটেক্ট করতে চেয়েও তখন করতে পারিনি। মেহের প্লিজ আপনি আমার সাথে এভাবে মুখ ঘোরাবেন না। আমি আপনার ঘৃণা বা অবহেলা সহ্য করতে পারবো না। প্লিজ মেহের। এই বলে মেরু খুব করে কাঁদছে। এইদিকে মেহরাব পকেটে দু হাত ভরে অন্যদিকে ফিরে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, আর ভাবছে আজ যদি কিছু একটা অঘটন ঘটে যেত তাহলে সে কি করে বাঁচত। এই মেয়ের কোন আক্কেল জ্ঞান আছে? মেহরাবের ইচ্ছা করছে মেরুর দু গালে দুটো চড় বসিয়ে দিতে, কিন্তু পারছে না। তাই চুপ করে থেকে রাগ কন্ট্রোল করে যাচ্ছে। মেয়ের চুপ করে আছেন কেন? কথা বলুন। আপনি আমার সাথে কথা বলবেন না, আগে জানলে কখনো যেতাম না। প্লিজ এবার তো কিছু বলুন। আপনার চুপ থাকাটা যে আমাকে বড্ড জ্বালা করছে। মেহরাব এবার মেরুর দিকে কটমট করে চাইল। মেরু ভয় পেল, কারণ মেহরাবের চোখ দুটি অসম্ভব রকমের লাল টকটকে হয়ে আছে। মেরু চোখ নিচু করে ফেললো। এবার মেহরাব মেরুর কাছে এসে থুতনি ধরে উঁচু করে গাছ চেপে ধরলো। মেরু কিচ্ছু বলল না, শুধু অশ্রুসিক্ত নয়নে ভেজা পাপড়ি দিয়ে পিট পিট করে চাইলো, আর চোখের কার্নিশ পেয়ে নোনা জল গড়িয়ে পড়লো। তোর সাথে কি কথা বলবো আমি? বল, কি কথা বলবো? তোর খুব পাওয়ার হয়েছে, নিজেকে সুপারম্যান ভাবিস। আজ যদি তোর কিছু হয়ে যেত তখন কি হতো? নিজেকে কি এমন ভাবিস? তোর বাবার দাপট আছে বলে যেখানে সেখানে ঘুরে বেড়াবি, যা ইচ্ছে তাই করে যাবি? তোর এত সাহস আসলো কোথা থেকে এভাবে একা একা ওই নির্জন পার্কে যাওয়ার? কে দিয়েছে এত সাহস? অ্যান্সার মি, ড্যাম ইট। মেহরাব মেরুকে ধমকে ধমকে খুব রাগ নিয়ে কথাগুলো বলল। মেহরাবের তুই তো করে শুনে সাথে এই প্রথম এমন রাগান্বিত চেহারা দেখে মেরু ভয় হিচকি তুলে কাঁদছে। মেহরাব এবার বড় একটা নিঃশ্বাস ফেলে দুই হাঁটু মুড়ে মেরুর সামনে বসলো। মেহরাব আলতো হাতে মেরুর চোখ দুটি মুছে দিয়ে দু হাত নিজের মুঠোয় নিয়ে চুমুখে আদুরে গলায় বলল, কেন এমন করে চলাফেরা করো মেরুন? তুমি জানো আজ কি হতে যাচ্ছিল? ভাগ্যিস তখন আদি আর শান্ত তোমাকে দেখতে পেয়েছিল, নয়তো কি হতে পারতো তোমার ধারণা আছে? আমি এখনো এটা মেনে নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে আগলে নিতে চেয়েছি, অথচ আমি তোমাকে আগলে নিতে পারলাম না। আজ ভাগ্য কিছুটা তোমার সহায় ছিল বলে বেঁচে গেছো, নয়তো তোমার এত শত্রু কি করে হলো? কারা তোমাকে মারতে চায়? ওখানে কেন গিয়েছিলে? কি দরকার ছিল যে আমায় বলতে পারলে না? আমায় বললে কি খুব বড় অন্যায় কিছু হয়ে যেত? এখন তুমি চুপ করে আছো কেন? আমাকে বললে কি আমি নিয়ে যেতাম না? তুমি জানো ওখানে কি কি হয়, কারা যায়, কেন এত নির্জন রাস্তা, কেন ওখানে খারাপ বকাটে ছেলেদের আনাগোনা বেশি? আমি জানি না মেহের, কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি আপনি আমার উপর রেগে থাকবেন না। আমার ভুল হয়ে গিয়েছে। আমি আর কখনো কোনো দিন আপনাকে কিছু না বলে কোথাও যাব না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন। আমার কিচ্ছু হয়নি। আপনি আছেন তো আমার বিপদে, আপনি সঙ্গী হয়ে। আপনি থাকতে কেউ আমাকে ছুতে পারবে না। আপনারা ঠিক সময়ে এসেই তো আমায় ওই ছেলেদের হাত থেকে রক্ষা করেছেন। আমি জানি আপনি আমার কিচ্ছু হতে দিবেন না, কিচ্ছু না। মেরু মেহরাবকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। মেহরাব খুব আবেশে মেরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কাহিনী। মেরুর দু হাত দুটো ছেলে ধরে রেখেছে। সামনে হিমেল লোলুপ দৃষ্টিতে মেরুর পুরো পা থেকে মাথা অব্দি চোখ বুলিয়ে আঙ্গুল দিয়ে মেরুর গাল ছুঁয়ে ঠোঁট অব্দি এনে থেমে গেল। মেরু তো ছটফট করতে লাগলো ছুটার জন্য। হিমেল এবার মেরুর পিছন থেকে চুলের মুঠি ধরে গলায় মুখ ডুবালো। মেরুর চোখ থেকে গল গল করে অশ্রু গড়িয়ে পড়লো। দম বন্ধ হয়ে যাচ্ছে। চিৎকার করে সাহায্য চাইতে ইচ্ছে করছে, কিন্তু কোনো এক অদৃশ্য মুখ চেপে ধরে আছে। গলা দিয়ে একটু টুর শব্দ বের হচ্ছে না। হিমের গলা থেকে যে একটু নিচে যাবে তখনই দুটো ছেলের কণ্ঠ পিছন থেকে পেয়ে থেমে গেল। সবাই ভরকে গিয়ে পিছনে চাইলো। হিমের পিছনে চেয়ে আদি আর শান্তকে দেখে চিনে ফেললো।
তাই দেরি না করে সুযোগ বুঝে যেই দৌড় দিবে অমনি আদি খপ করে পিছন থেকে শার্ট ধরে ফেললো। মেরুকে ছেড়ে চেলাপেলারা মারতে আসে। এভাবে কিছুক্ষণ মারপিট হয়। হিমেল সহ বাকি লোকেরা পালিয়ে যায়। হিমেলকে আদি সহ ওরা চিনতে পারেনি। মুখে মাস্ক পরে পিছনে ফিরেছে যেন ধরা না খায়। এসব জায়গায় এমন সতর্কতা বখাটেরা খুব নিয়েই থাকে, তাই কেউ সহজে চিনতে পারে না। শান্ত, ইমিডিয়েটলি মেহরাবকে কল কর, ওকে 5 মিনিটের মধ্যে আসতে বল। আর যদি আমরা এখানে না আসতাম মেরুর সাথে খুব বড় অন্যায় কিছু হয়ে যেতে পারতো। মেয়েটা বা এখানে এদের সাথে কি করছে? শান্ত ফোন দিল। আদি নিজের শরীর থেকে জ্যাকেট খুলে মেরুকে পরিয়ে দিল। মেরু সেন্সলেস হয়ে পড়েছে। মেহরাব খবর পাওয়া মাত্রই ছুটে চলে এসেছে পাগলের মতো করে। খুব ব্যস্ত ভঙ্গিতে মেরুকে ডেকেই যাচ্ছে। মেরুর হুঁশ নেই। মেহরাব ভয় পেয়ে গেল। মেরুর গলায় দাগও খুব সাবধানে ঠেকে দিল। আদি ওরা খেয়াল করেনি নিজ ইচ্ছাতেই। থ্যাঙ্কস দোস্ত, তোদের জন্য আজ আমার জান বেঁচে আছে। এসব কি করে হলো? কারা ছিল ধরতে পারিসনি? না, মারপিট করলাম, খুব চেষ্টা করলাম, কিন্তু দেখতে পাইনি চেহারা। পালিয়েছে। এসব কথা পরে জানা যাবে মেরু থেকে। আগে ওকে নিয়ে চল। মেয়েটি খুব ভয় পেয়েছে। ভাগ্যিস এখান থেকে আমরা তিন্নি বাসাতে যাচ্ছিলাম, তখন দূর থেকে একটা মেয়েকে ছেলেরা আটক রেখেছে বলে কাছে আসলাম, আর এসেই মেরুকে দেখে চিনতে পারলাম। তেমন কিছুই ওরা করতে পারেনি। মেহরাব মেরুকে কোলে করে গাড়িতে শুয়ে দিয়ে ওদেরকে আসতে বলে। তারপর গাড়িতে উঠে বসলো। তারপর নিজেই ড্রাইভ করে ভার্সিটিতে চলে আসে। গাড়ি থেকে নেমে মেরুকে আবার কোলে করে নিয়ে ক্যাম্পাসের মাঝখানে এনে বসিয়ে রেখে মুখে পানি ছিটিয়ে দিতে মেরুর জ্ঞান ফিরে আসে। সমানে মেহরাবকে দেখে মেরু ভয়ে ডুকরে ডুকরে কেঁদে ওঠে। মেহরাব দাঁতে দাঁত চিপে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এর পরের ঘটনা তো জানেনি। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আর একটু থাকি না মেহের, প্লিজ। আপনার বুকে আমার সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে না আপনাকে ছেড়ে যেতে। মেহের চলুন না, আমরা বিয়ে করে ফেলি। তোমার বাসায় সবাই চিন্তা করবে তো। এখনো তোমার এক্সাম শেষ হয়নি, তার উপর পরিবার বলতে তো কিছু আছে মেরুন। হুট করে বিয়ে কি করে করব? বাবা মা তারা তো কষ্ট পাবে। তোমার এক্সাম শেষ হলে চাকরি ছেড়ে বাবার বিজনেসে জয়েন্ট হব, দেন তোমার ব্যাপারে বাসায় বলবো। আমি আপনাকে ছাড়া আর থাকতে পারবো না মেহের। আমার এক্সামের পর সত্যিই ফ্যামিলিতে বলবেন তো? আমি আজই বাবাকে আপনার কথা বলবো। আমার বিশ্বাস বাবা কখনো আমার কথা ফেলতে পারবে না। ঠিক আপনাকে মেনে নেবেন। এখন এসব কথা রেখে বাসায় চলো। কাল তোমার পরীক্ষা আছে, ভুলে গিয়েছো? মনোযোগ দিয়ে পড়াশোনা করে এক্সামটা দিয়ে নাও, তারপর এসব নিয়ে কথা হবে। আচ্ছা মেরুন, একটা কথা বলো তো। বলুন, কি কথা? তুমি ওখানে কেন গিয়েছিলে? আর ওরাই বা কে ছিল? তুমি কি ওদের চেহারা দেখেছিলে? মেরু মেহরাবের প্রশ্নে একটু ইতস্তত বোধ করলো। বুক থেকে মাথা উঠে মেহরাবের মুখ পানে চাইল। মেহরাব প্রশ্নবোধক চাহনি নিয়ে মেরুর দিকে চেয়ে আছে। এই বুঝি মেরু তাকে কিছু একটা ক্লু দিবে, কিন্তু ভাবনায় এক বালতি পানি দিয়ে মাথা এপাশ ওপাশ করে বুঝালো সে কাউকেই চিনে না আর দেখতেও পারেনি। মেহরাব একটু চিন্তিত হয়ে বড় করে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। এদিকে মেরু মিথ্যে বলেছে, তার কারণ সে নিজে হিমেলকে শাস্তি দিবে। তার উদ্দেশ্য এখন অন্যরকম। মেরু মনে মনে কিছু একটা ভেবে বলল, মেহের, আপনি আমার একটা প্রশ্নের জবাব দিবেন? বলো। ওই শাকচুন্নি তো আপনার কাজিন বোন হয়। আপনার কি আর কোনো ভাই বোন আছে? আছে তো। আমার একটি ছোট্ট বোন আছে, রাত্রি আমার ছোট্ট চাচুর মেয়ে। ওর বড় ভাই আছে। এই তো, কেন জিজ্ঞেস করলে? না, এমনি। আচ্ছা, বড় ভাইটার নাম কি, প্লিজ, যদি মাইন্ড না করেন? হিমেল চৌধুরী। হঠাৎ করে আমার ভাই বোনের কথা জিজ্ঞেস করছো, কোনো সমস্যা? তুমি কি রাত্রিকে এসবে টানছো? আমার মনে হয় না ও এতটা করবে। ও জানে তোমার কিছু হলে আমি কি করে ছাড়বো। না না, তেমন কিছু না, এমনি আর কি। কয়েকদিন পর বউ হব আপনার, তাই জেনে রাখছি। এখন চলুন, বাসায় যাব। মাম্মা হয়তো খুব টেনশন করছে। মেহরাব মেরুর হাত ধরে চলতে লাগলো। এইদিকে মেরু ভাবতে লাগলো সে যা যা ভাবছে ঠিক ভেবেছে। দুই ভাই বোনই খারাপ মাইন্ডের। এদেরকে শায়েস্তা করতে একটাই উপায় আছে, তা হলো মেহেরকে বিয়ে করে ওই বাড়ির বউ হয়ে যাওয়া। এই সূত্র ধরে আমি আসছি আমার বোনের প্রতিশোধ নিতে। কাউকে ছাড়বো না। এই হিমেল চৌধুরীকেও না, আর ওই শাকচুন্নিকেও না, কাউকে না। মেরু মনে মনে একটা জিদ নিয়ে গাড়িতে গিয়ে বসলো। মেয়েরা মেরুকে দেখে ভাবলো হয়তো মন ভালো নেই সেই ঘটনাটির জন্য, তাই মেয়েরা আবার কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলতে লাগলো। মেরু জানালা ভেদ করে মাথা বাইরে বেরিয়ে দৃশ্য দেখতে ব্যস্ত হলো। মেয়েরা মেরুকে বাসায় পৌঁছে দিয়ে খুব সাবধানে থাকতে বলে চলে গেল।
তবে যাওয়ার আগে কপালে অধর ছুঁয়ে দিয়ে গেল। মেরুর মনে যেন প্রশান্তির ঢেউ খেলে যাচ্ছে। মুচকি হেসে মেহরাবকে বিদায় দিয়ে বাসায় ঢুকতেই তাহরিনা ছুটে এলেন মেয়ের কাছে। মামনি, আচ্ছা এত দেরি করলে কেন? ঘড়ি দেখেছো কয়টা বাজে? ঠিক 4:50। এতটা লেট তো তুমি কোনোদিন করনি। এমা, একই ড্রেস আপ, এমন অবস্থা কেন? মামনি, তুমি কি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? দেখি দেখি। তাহরিনা মেয়ের জন্য অস্থির হয়ে পড়ল। মেরুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। মেরু মায়ের এমন অস্থিরতা দেখে দু কাঁধ ধরে থামিয়ে দিল। মাম্মা, আই এম অল রাইট। তুমি খামোখা টেনশন করছো। আসলে তিন্নি আমরা দুষ্টুমি করছিলাম তো, তখন এক একজন মজা মাস্তি করে এই অবস্থা করেছি। তুমি তো জানোই ওই ফাজিলগুলো কেমন। সাথে তোমার এই আদরের মেয়ের কথা নাইবা বলি। এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। আজ ঘুরতে গিয়েছিলাম তাই দেরি হয়েছে আসতে। সরি মাম্মাম, আই এম এক্সট্রিমলি সরি। আমার ফোনে চার্জ ছিল না, বন্ধ হয়ে আছে। প্লিজ রাগ করো না। তুমি জানো কতটা ভয় পেয়েছিলাম আমি? তোমার বাবাকে ফোন দিয়েছি, তাকেও চিন্তায় ফেলে দিয়েছি। এখনই চলে আসবে। তোমার এমন কাণ্ডে মাঝে মধ্যে আমাদের পাগল করে ছাড়বে। যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। আমি খাবার বেড়ে দিচ্ছি। মেরু তাহরিনাকে জড়িয়ে ধরে উপরে চলে যায় ফ্রেশ হতে। এভাবে সারা বিকেল সন্ধ্যা গড়িয়ে রাতের ডিনারে সবাই টেবিলে খেতে বসে। মেরুমা, তুমি এভাবে আর একা একা চলাফেরা করতে পারবে না। কাল থেকে তোমার মাম্মার সাথে যাবে। তোমাকে দিয়ে ও আসবে, নিয়েও আসবে। তোমাকে নিয়ে ভীষণ টেনশন হয় আমাদের। তুমি আমাদের একমাত্র মেয়ে। তোমার পিছনে আজকাল শত্রুর অভাব নেই। আমি চাই না কিছু অঘটন ঘটে যাক। আমার কথা বুঝছো তো? বাবা, এসব তুমি কি বলছো? আমি এখনো ছোট নেই, বড় হয়েছি, নিজের খেয়াল রাখতে পারি। শুধু শুধু চিন্তা করো তোমরা। আর একটা কথা তোমাদেরকে আমি কিছু বলতে চাই। বলো, কি বলবে? মেরু খাবারে আঁকিবুকি করছে। একদিকে লজ্জা লাগছে, অন্যদিকে একটু ভয়ও করছে। তবুও সাহস নিয়ে বলেই ফেললো। বাবা মাম্মা, আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। আমার এক্সামের পর তোমরা পারিবারিক ভাবে মিলে কথা বলবে। মেরুর কথায় তাহরিনা সাখাওয়াত খাবার মুখে পুরে অবাক হয়ে চাইল। মেরু নিচের দিকে চেয়ে আছে, তাহরিনা কিছু বলছে না। সাখাওয়াত খাবার চিবিয়ে খেয়ে মেরুকে বলল, কি হয়েছে মামুনি? ছেলেটি কে? কোথায় থাকে? কার ছেলে? নাম কি দিয়েছিস বলো। মেরু এক এক করে সব বলল। সাখাওয়াত হাসান মেহরাবকে বাসায় নিয়ে আসার জন্য বলল। মেরু খুশি হলো। এভাবে টুকিটাকি অনেক কথা বলে নিজেদের খাবার শেষ করে যে যার রুমে চলে গেল। আজ এক্সামের লাস্ট দিন। মেরু হল থেকে বেরিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে। তখন তিনি এসে মেরুর সামনে দাঁড়ালো। মেরু, কি শুনছি? তুই তো আমাদেরকে কিছু বললি না। তলে তলে এত কিছু, আর আমরা কি জানতেই পারলাম না? কি রে, তোরা কি বলিস? ঠিক বলছিস। হ্যাঁ রে মেরু, তুই আজকাল কেমন যেন হয়ে গেছিস। আমাদের কথা তোর মনে নেই? স্যারকে পেয়ে কি ভুলে গেছিস? আর কিছু? তোরা ফ্রেন্ড নামের কলঙ্ক। প্রতিদিন একসাথে ক্লাস করছি, একসাথে ঘুরছি ফিরছি, খাচ্ছি, আড্ডা দিচ্ছি, অথচ মেহেরের সাথে একটু কথা বললেই তোদেরকে ভুলে যাওয়া হয়, তাই না? আর তিনি, তুই কি শুনছিস? তার থেকে তো ডাবল আমি শুনছি। তুই নাকি আদি ভাইয়ার সাথে গিয়েছিলি। মেরুর কথা শুনে তিন্নি লজ্জায় নুইয়ে পড়ে। সাথে বড় বড় চোখ করে মেরুর দিকে চায়। এরা এখন তাকে ছাড়বে না, ভাগতে হবে। নয়তো আজ সব পেট থেকে বের করেই ছাড়বে। যেই ভাবা সেই কাজ। তিন্নি এক পা দুই পা পিছ পা হয়ে ভোদ। সবাই বুঝতে পেরে ওরও পিছন পিছন ছুটলো। তিনি থাম বলছে কুত্তি, তুই আমাদের থেকে অনেক কিছু লুকিয়েছিস। আজ তোর খবর আছে। আদি ভাইকে পেয়ে আমাগো লগে মিথ্যাচারী। তোকে আজ কি করি দেখ। বিশ্বাস কর দোস্ত, আমি কিছু জানি না। সব ওই আদির বাচ্চার দোষ। আমাকে জোর করে নিয়ে গিয়েছিল, আমি যাইতে চাইনি। তোর মতো লুচু বড়টাকে আগে কখনো দেখিনি। লুচ্চা চেমড়ি। মেরু না কইলে তো জানতেই পারতাম না তুই যে আদি ভাইয়ের লগে বিয়ের আগেই বাসর সারছিস। মৌচাকের বাচ্চা, তোরে আমি কাঁচা গেলে খামো। কুত্তি, লজ্জা দেশ কেন? আমাকে বিয়ে হয়ে গেছে। তিন্নির এই কথাতে সবাই থ হয়ে দাঁড়িয়ে পড়ল। তিন্নি ভয়ে উষ্টাকে নিচে ধপাত করে পড়ে গেল। আর বাকিরা এই সুযোগে তিন্নিকে ইচ্ছে মতো মারতে লাগলো। তিন্নির তো নাজেহাল অবস্থা। নিজের অজান্তে মুখ ফসকে বলে ফেললো আজ তার জন্য হসপিটালে টিকিট এরা কেটেই ছাড়বে। কুত্তি, তুই বিয়ে করে ফেলছিস? দাওয়াত অব্দি দিলি না। দাওয়াত তো দূর, বলেও দেখিসনি। তোকে আজ কিমা করব। তুই বান্ধবী নামে পিছাশুনি। তোকে তো উগান্ডায় লাথি মেরে পাঠানো দরকার।
আজ তোকে ট্রিট দিতে হইব। এই সবাই আজ এরে ধরে বেঁধে নিয়ে চল রেস্টুরেন্টে, সব খরচ আজ এ দিবে, এটাই বড় শাস্তি হবে। এক একজন এক একভাবে বলছে আর তিন্নিকে ধোলাই দিচ্ছে। হঠাৎ করে পিছন থেকে একজন ধমকে বলল, কি হচ্ছে এখানে? তোমরা একে অপরের সাথে মারপিট কেন করছো? তোমাদের এক্সাম শেষ, এভাবে রাস্তাঘাটে ছোট বাচ্চাদের মতো ফাইজলামো করছো? তোমাদের আক্কেল জ্ঞান বলতে কিছু নেই নাকি? আশেপাশে লোকজন কিভাবে তোমাদের দিকে চেয়ে আছে খেয়াল করেছো? আসলে স্যার আমরা মজা করছিলাম, এক্সাম শেষ তো তাই আর কি। কিরে তাই তো? কিরে তোরা চুপ করে আছিস কেন? বল বল, স্যারকে কিছু বল। স্যার দেখ রাগে লোক দিয়ে চেয়ে আছে, আমার ভয় করছে। স্যার আজ আমাদের এক্সাম শেষ, তাই ফাজলামো করছিলাম আর কি। তিন্নি থেকে ট্রিট নিতে ওকে ধাওয়া করছিলাম। স্যার একটা কথা বলি, আমরা কিন্তু আপনার থেকেও ট্রিট পাই। কি বলিস তোরা? ওরা সবাই হ্যাঁ হ্যাঁ বলে সম্বোধন করলো। মেহরাব চোখ কুচকে মেরুর দিকে চাইল। মেরু মুচকি হাসছে। এবার মেরু মেহরাবের সামনে এসে বলল, স্যার আপনার না হওয়া শালিকারা একদম ঠিক কথা বলেছে। আমরা কিন্তু এখনো আপনার থেকে ট্রিট পাইনি। আপনি ভীষণ কিপটেমি করছেন আমাদের সাথে। কিরে তোদের তো জায়েজ আছে, তোরা স্যারের থেকে জোর করে হলেও তো পাওনা আদায় করবি। তা না করে এখনো হাত পা গুটিয়ে বসে আছিস কেন? স্যার ট্রিট কি দিবেন না? অবশ্যই, কেন নয়? স্টুডেন্টদের তো টিচার খাওয়াতেই পারে। তা তোমরা কি আজই আদায় করবে নাকি টিচারের বিয়ের দিন পেট পুড়ে খাবে? এখন খেলে কিন্তু কেউ বিয়ের দাওয়াত পাবে না। যে কোনো একটা চুজ করতে হবে, তবেই না খেতে পারবে। মেরুর দিকে তাকিয়ে মেহরাব বাঁকা হেসে কথাটা বলল, স্যার আপনি তো দেখছি সত্যি বড় ধরনের কিপটে মানুষ। আমরা আরো ভাবলাম আমাদের বান্ধবীর হোবর থেকে পেট পুড়ে হাত চেটে কবজি পর্যন্ত ডুবিয়ে খাবো। শত হলেও আমরা আপনার জান্টুসের বান্ধবী, প্লাস আমাদের একমাত্র জিজাজি বলে কথা। এভাবে বললে তো হয় না। আমরা বিয়েতেও খেতে চাই, আজও খেতে চাই। তা বললে হয় নাকি? আচ্ছা খাবেই যেহেতু, তাহলে তোমার বান্ধবীর থেকে খেয়ে নাও। আমি না হয় বিয়ের দিন আস্ত খাসি রোস্ট খাওয়াবো। এই যে মশাই, একদম কেটে পড়ার চান্স নেবেন না। ওরা আমার দিলের দোস্ত, ওদের পাওনা মেটাতেই হবে। আমাদের দাবি মানতে হবে। গাইস আরম্ভ করো। ওরা 5 বান্ধবী মিলে শুরু করলো স্লোগান দেয়া। এদিকে মেহরাব ভ্যাবা চেকা খেয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে আদি শান্ত এসে দাঁড়ালো। কিরে মামু, এমন স্লোগানে চিপায় পড়ে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? এখানে সবাই এভাবে স্লোগান দিচ্ছে কেন? মি তো আরেকটা জিজুরে পাইয়া গেছি। আজ মনে হয় আমাগরে বাসায় গিয়ে কিছু খাইতে ওইব না। এদের থেকে ট্রিট খেলেই আজকের মতো লাঞ্চ ডিনার কমপ্লিট হয়ে যাবে। এখন একে আক্রমণ কর। এই যে বলুন চুন্দিমি, কিসের আক্রমণ? কিসের কি? তুমি কি জীবাণু? যখন তখন আক্রমণ করতে চাও? তুমি এত বাচাল কি করে হলে? যখনই দেখা হয় তখনই দেখি বাচালের মতো ফ্যাস করে বক বক করতেই থাকো। তোমার সমস্যাটা কোথায়? এই ফটকা, একদম আমাকে বাচাল বলবে না। বাচাল তো ছেলেরা হয়, আমি মেয়ে। এইটুকুনি কমন সেন্স নেই? আবার আমাকে কথা শোনাতে আসছে। আর আমি জীবাণু নই। আপনি তো আস্ত একটা করো না। আমার মুখ আমার কণ্ঠ, আমি যত ইচ্ছা কথা বলবো, তাতে আপনার জামাই কি? হোয়াট? আমি পটকা? এই মেয়ে, পটকা মানে কি বুঝিয়েছো? আমি তো ছেলে, আমার জামাই আসবে কোথা থেকে? আদি, এই মেয়েকে পাবনে বুক করে দে। অন্তত একে দেখতে পর্যটকদের অনেক আনন্দ হবে। মুখ সামনে কথা বলুন। একদমই রিয়ার সাথে লাগতে আসবেন না। দেখতে তো কুইঞ্চা হনুমান, হলুদ ভাল্লুক কোথাকার। আপনি গিয়ে পাগলদের সাথে থাকুন, আপনাকে পাগলের দলের খুব মানাবে। দেখতে তো তাই মনে হচ্ছে। চুলগুলো কেমন পাগলের মতো, বাংলাদেশ থেকে পাকিস্তানের বর্ডারের দিকে উকি মারছে। যা বাবা, লেগে গেল এদের ঝগড়া। যতবার দেখা হয়েছে ততবার এরা ঝগড়া করে চলেছে। তিন্নি, তুমি তোমার বান্ধবীকে থামাও, আমি শান্তকে থামাচ্ছি। তিন্নি গিয়ে রিয়ার মুখ চেপে ধরে এদিকে ওদের ঝগড়া দেখতে সেই লেভেলের মজা পাচ্ছে। মেরু, মৌ, মিতু ওরা 3 জন বেঞ্চে বসে বসে গালে হাত দিয়ে দেখে যাচ্ছে। মেহরাব রিয়াদের সাথে ফোনে কথা বলে এসে দেখে সবাই গালে হাত দিয়ে সামনে চেয়ে বসে আছে। তিন্নি রিয়ার মুখ চেপে ধরে আছে। আদি শান্তর কাঁধে হাত দিয়ে কি যেন বলছে।
এসব দেখে মেহরাব দুই ভ্রু কিঞ্চিত কুঁচকে নিল। কি ব্যাপার, তোমরা সবাই এখানে বসে আছো কেন? কি রে আদি, কি হয়েছে? আদি মেহরাবকে সব খুলে বলল। মেহরাব মেরুর দিকে চেয়ে ওদের সবার উদ্দেশ্যে বলল, তো চার শালিকারা, চলুন আপনাদের দাবিটা আজ পূরণ করে দেই। আমার পক্ষ থেকে আজ তোমাদের সবাইকে লাঞ্চ করাবো। মেহরাবের কথাটা শোনা মাত্রই সবাই ইয়ে বলে চিৎকার করে উঠল। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খেলো। আজ যেভাবে পেরেছে মেহরাবের টাকা খরচ করেছে। মেরু কম কি, সবার সাথে সেও পাল্লা দিয়ে মেহরাবের পকেট খালি করে ক্ষান্ত হয়েছে। তার মনে কিছু নিয়েন না, আজ একটু কমই খেলাম, আমরা আবার দয়ালু লোক। কি রে রিয়া, তাই তো? তোমরা দয়ালু? হাসাইলা। এত এত খাবার যে খাইলা, এগুলো কি দয়ালু লোকেরা খায়? দয়ালু লোকেরা ডাকাতি করে। আমার তো মনে হচ্ছে 5 থেকে 6টা এখানে শেষ। একদম কথা বলবে না। আজ 4 টাকায় খাইনি, উল্টো পাওনা ছিল আমাদের। বাকি রইল তুমি তোমারটা তো 2 দিন পর দেখাবো। এখন মজার লুটো। 5 শেষ করেছি, তোমার 10 করবো। কি তুমি কি আমার বউ নাকি আমার শত্রু? একদম, এটা তিনি ঠিক বলেছে। লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিচ্ছেন, কিছু বলেননি। হানিমুনও। বাকিটা বলার আগেই তিন্নি মুখ চেপে ধরেছে। কি করছিস কি রিয়া? তোর কি লজ্জা শরম নেই? চুপ, যা আদি লজ্জা পাবে। এখানে শান্ত ভাইয়ের স্যার আছে, চুপ করতি। আর একটা কথা বলবি না। তিন্নি ভেটকি দিয়ে ওদের দিকে চাইল। আদি সন্দেহ নিয়ে তিন্নির দিকে চেয়ে আছে। শান্ত এবার রিয়ার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ করে রিয়ার চোখ শান্তর দিকে গিয়ে পড়ে। সাথে সাথেই রিয়ার চোখ ছোট করে ফেলে। রিয়া মুখ ভেঙচি দিয়ে আবার ওদের সাথে মেতে পড়ে। এভাবে কয়েক ঘন্টা আড্ডা দিয়ে যে যার বাসার দিকে চলে যায়। যখন মেরু আর মেহরাব দাঁড়িয়ে আছে। এই যে শুনুন না, বলো, কি বলবে? আপনি কাল আমাদের বাসায় আসবেন। বাবা বলেছে আপনার সাথে দেখা করবে, কথা বলবে। এক্সাম ছিল বলে আমি আপনাকে বলিনি, প্লিজ না করবেন না। ঠিক আছে, কিন্তু মেরুন আমার যে কেমন ভয় ভয় করছে। আপনি কি পাগল? আমার বাবা একদম শান্তশিষ্ট মাটির মানুষ। আমার বাবার সাথে কথা বললে আপনি নিজেই বুঝবেন। এখন চলুন, আইসক্রিম খাবো। একটু আগেই না আমার পকেট খালি করলে, এখন আবার? আমি করেছি নাকি? আপনার শালিকারা করেছে। এখন কথা না বলে চলুন, খুব গরম পড়েছে। আইসক্রিম না খেলে পরাণ চলে যাবে আমার। মেরুন আইসক্রিম বদলে অন্য কিছু খেয়েও কিন্তু তোমার পরাণ জোড়াতে পারো। আমার কাছে একটা উপায় আছে, বলবো? কি বলুন? তাহলে তো তোমার চোখ বন্ধ করতে হবে। কেন? খাবারের সাথে আমার চোখের কি সম্পর্ক? তুমি কি এখন কৈফিয়ত চাইবে নাকি আমি যেটা বলেছি ওটা নিবে? ওকে ওকে, তাহলে বাইক সাইড করুন। মেহরাব নির্জন রাস্তায় বাইক সাইড করলো। মেরু নেমে পড়ল। এদিকে আসো। মেরু মেহরাবের কথা মতো সামনে এসে দাঁড়ালো। চোখ বন্ধ করো। মেরু চোখ বন্ধ করলো। মেহরাব মেরুর কোমর টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মেরু ভয়ে চোখ দুটি মিলে বড় বড় করে চেয়ে ভরকে গেল। বুকে ধীরিম ধীরিম শব্দ হচ্ছে, হার্টবিট করছে খুব দ্রুত। নিঃশ্বাস বেরিয়ে উপচে পড়ছে মেহরাবের সারা মুখে। মেরু থ হয়ে গেল। এতক্ষণ এইসব মিনমিন করছিল, অথচ সে বুঝতেই পারেনি প্রায় 1 মিনিট পর মেহরাব মেরুকে ছেড়ে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে মুখে বাঁকা হাসি দিয়ে বুড়ু নাচালো। মেরু লজ্জায় মেহরাবের বুকে কিল দিয়ে বাইকের পিছনে বসে মেহরাবকে জড়িয়ে পিঠে মাথা ঠেকে দিল। মেহরাব ফিকে করে হেসে দিয়েই বাইক স্টার্ট দিল। এদিকে মেরু লজ্জায় মেহরাবকে আরও টাইট করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ আগের ঘটনাটি অনুভব করছে। মাঝে মাঝে তার স্যারকে বুঝতে অনেক বেগ পেতে হয়। কখন কি করে বসে তা কল্পনারও বাইরে। মেরু লজ্জায় লাল নীল রূপ ধারণ করছে, আর মেহরাব আপন মনে বাইক রাইড করছে। চৌধুরী বাড়িতে সবাই একসাথেই ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে বসেছে। সচরাচর একসাথে কেউ খেতে বসে না, তবে আজ সকলে এক টেবিলে বসা। তাহমিনা অবাক হলো, সাথে খুশিও হলো। আজ মনে হচ্ছে তারা এক পরিবার। মেহরাব যেমন নিজের রুম ছাড়া কিছু বোঝে না, ঠিক তেমনি হিমেল তার রুম ছাড়া কিছু বোঝে না। তবে এখানে দুজনের মাঝে আকাশ পাতাল তফাত আছে।
মেহেরাব যেমন নম্রভদ্র, সুশীল, দায়িত্ববান, ম্যাচিউরিটি লোক, তার উল্টো হচ্ছে হিমেল। হিমেল বখাটে টাইপের ছেলে, অবাধ্য সন্তান। তার মাঝে ন্যূনতম বিবেচনা বোধ নেই। নিজের মন মর্জি মতো চলাফেরা করবে, এতে তার মা বাবার কোনো আপত্তি নেই। হিমেল মেহেরাবকে দেখতে পারে না সেই ছোট্ট থেকেই। বাড়ি ছোট ছেলে হবার সুবাদে সবাই মেহেরাবকেই আদর করত। হিমেল মেহেরাবের বড়, তাই মেহেরাব হিমেলকে কিচ্ছু বলে না। সবসময় হিমেল মেহেরাবের সাথে হিংসে করে গিয়েছে, আজও করছে। এক ছাদের নিচে থাকা সত্ত্বেও এরা দুজন দুজনার শত্রু, কেউ কারোর সাথে কথা বলে না। তার কারণটাও অনেক বড়। আজ হঠাৎ করে তোমাদের মুখ দর্শন করতে হবে তা কখনো ভাবিনি। তো কি মনে করে খাবার টেবিলে আসলে? মেহেরাব হিমেল দুজন দুজনের দিকে চেয়ে আবার চোখ সরিয়ে নিল। মেহেরাব বলে উঠল, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাবলাম সবাই যেহেতু এখানে আছো তাই আর কি। বেশ, তো কি কথা বলবে? বাবা, আমি ভার্সিটির জবটা ছেড়ে দিচ্ছি, তোমার সাথে বিজনেসে জয়েন্ট হব। সে কি মেহবার বাবা, তুমি ভার্সিটির জব কেন ছাড়লে? ভাইজান আর আমি তো আজই বিজনেস সামলাতে, তুমি এর মাঝে এখন ঢুকে কি বুঝবে বলো? তার থেকে ভালো তুমি যেই জবটা করছো ওটাই করতে থাকো, আমরা সামাল নিব। কি বলেন ভাইজান? মেহরা, তুমি যদি চাও তো বিজনেস সামলাতে পারো, আমার কোনো আপত্তি নেই। এমনি তো বয়স হয়েছে আমার, আজ হোক কাল হোক তোমাকেই সামলাতে হবে। হাসান তো আছি, সাথে তুমি থাকতে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো। মেহেরাব কিছু বলতে যাবে তার মধ্যেই সহেলা বলে উঠল, তাহলে আমার মানিক ও সুইট বয়ের সাথে বিজনেসে শামিল হবে। রাত্রির বাবা, তুমি একটা কাজ করো, তোমার বয়সও তো হয়েছে, তুমি আর বড় ভাইজান বাড়িতে থাকো, ওরা বিজনেস সামলাক। কি শোনা, পারবে না? ওহো মামি, আমি এসব ঝামেলায় জড়াতে চাই না, প্লিজ আমাকে এসবের মাঝে টেনো না। এগুলো আমার অসহ্য লাগে। এই বিজনেস তোমরা সামলে নিচ্ছ, তোমরাই করো, আমি যেমনটাই আছি বিন্দাস আছি। কমার্কা ছেলে হয়েছে, এই বাড়ির বড় ছেলে হয়েও তো কোনো দায়িত্ব ঘাড়ে নিতে পারেনি, অলস প্রকৃতির হয়েছে। মেহবার বাবার থেকে শিখে রাখো কী করে কর্ম করতে হয়। সারাদিন তো পারো টোটো করে বেড়াতে, ফ্রেন্ড সার্কেল নিয়ে ফুর্তি করতে। তোমাকে আর কি বলবো, তোমার মাটাই তো তোমাকে লাই দিয়ে বাদরের মতো তুলেছে। হিমেল রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। মেহেরাবের সাথে তুলনা করা মোটেও পছন্দ করেনি। যাকে নিয়ে সে কম্পেয়ার করে না, আজ তার সাথে তুলনা। হিমেল রেগেই দাঁড়িয়ে টেবিলে বাড়ি মারল। এনাফ ইজ এনাফ, অনেক বলে ফেলেছো ভাবি। আমি যেমন আছি খুব ভালো আছি, আমার সাথে কারো কম্পেয়ার করতে আসবে না। মডার্ন যুগ, যাত্রার মতো গেয়ে নয়। আমি থাকি আমার স্টাইলে, এসব তোমাদের অযৌক্তিক কথাবার্তা আমার সাথে বলতে আসবে না। এই হিমেল চৌধুরীর মতো সবাই হতে পারে না, আর না হিমেল চৌধুরী অন্য কারো মতো হবে। এই বলে হিমেল চেয়ারে লাথি মেরে খাবার ছেড়ে উঠে গেল। শান্তি হয়েছে তো এবার? সোনা ছেলে আমার খাবার ছেড়ে চলে গিয়েছে, এটাই তো চেয়েছো। একসাথে কখনো খেতে বসে না, আজ এসেছে বলে তোমাদের সহ্য হলো না। এবার শান্তি করে পেট পুরে খাও তুমি। আহ ছোট, কি বলছিস এসব? ভাইজানের দোষ কোথায়? আর ভাইজান, আপনিও এসব বলতে গেলেন কেন? ছেলেটা একটু রাগী, এসব বললেও রেগে যায়, তার উপর মেহেরের সাথে তুলনা করলেন। শুধু শুধু ছেলেটাকে খেপিয়ে দিলেন। ছেলেটা না খেয়ে চলে গেল। আচ্ছা, আমি দেখছি, খাবারটা দিয়ে আসি আর বুঝিয়ে আসি। তাহমিনা খাবার প্লেটে নতুন করে খাবার বেড়ে হিমেলের ঘরে চলে গেল। হাসান ছেলেটাকে এভাবে না বললেও পারতি। আমাদের কি কম কিছু আছে বসে খাবার মতো? অনেক সম্পদ আছে, তার উপর তুই। আমি যা করেছি ওদের ভবিষ্যতের জন্যই তো করেছি। এই বয়সে যদি একটু হাল ধরে তাহলে উপকার হয়, কিন্তু হিমেল তো অমন ছেলে নয়, তাই ওকে জোর না করাটাই ভালো। যখন বুঝবে তখন ঠিক কর্মের পথে আসবে। আর মেহের বাবা, তুমি যেটা ভালো মনে করো ওটাই করো, আমার আপত্তি নেই। মেহেরাব এতক্ষণ সবার কথা চুপ করে শুনে যাচ্ছিল আর আপন মনে খাবার খাচ্ছিল। ও এমনটাই, বাসার কোনো ঝামেলাতে নিজেকে জড়াতে চায় না। খাবার কমপ্লিট করে যে যার মতো নিজ নিজের ইচ্ছায় রুমে চলে যায়। মেহের, আজ আমি ভীষণ এক্সাইটেড। জিজ্ঞেস করবেন না কেন? আচ্ছা বলো, কেন এত এক্সাইটেড তুমি? কেন? কারণ হচ্ছে মেহের, আমার বিয়ে হতে যাচ্ছে আপনার সাথে। ইয়ে! মেহেরাব ওপাশ থেকে মুচকি হাসলো। মেয়েটা কত এক্সাইটেড হয়ে আছে, নিজের বিয়ের জন্য কেউ এভাবে লাফালাফি করে? আজ তো এক পাগলি।
মেহেরাবকে চুপ থাকতে দেখে মেরু বলল, কি হলো, কথা বলছে না কেন? আপনি খুশি নন? ওই রাত্রির দিকে মন নিয়ে নেননি তো? খবরদার ওই শাকচুন্নির আশেপাশে যেন আপনাকে না দেখি। আর কয়েকদিন পর তো আমি নিজেই আপনার আশপাশে থাকবো। তখন ওই শেওড়া গাছের পেতনিকে উচিত শিক্ষা দিব, দেখে নিয়েন। না, তেমন কিছু না মেরুন। আমি রাত্রিকে নিজের ছোট বোনের মতো ভাবি। তুমিও না মেরুন খামোখা ওর সাথে লাগতে গেলে। কি বললেন? আমি ওর সাথে লেগেছি? বাহ, কি সুন্দর করে আমার দোষ দিয়ে দিলেন। সবার প্রথম কে লাগতে এসেছে? ওই চুন্নিটাই তো। আচ্ছা বাবা, সরি। এখন একটা কথা বলো তো, তুমি যে এত এক্সাইটেড, তুমি কি ভেবে দেখেছো কিছু? কি ভেবে দেখবো? বিয়ের পর যে তোমার সাথে রোমান্টিক অত্যাচার বেড়ে যাবে, তখনই খুশিটা থাকবে তো? মেহেরাব বাঁকা হেসে নিল। উপাস থেকে মেরু চুপ হয়ে গেল। মেরু হঠাৎ করে লজ্জায় নুয়ে পড়ল। সত্যি তো, সে তো এমনটা ভেবেই দেখেনি। দূরে থেকেই যা লুচুগিরি করে যাচ্ছে, কাছে গেলে তো আর ভাবা যাচ্ছে না। মেরুর পুরো কান লজ্জায় গরম হয়ে গেল। মেহেরাব আরো লজ্জা দিতে বলল, মেরুন, আমাদের বাসরাত কেমন হবে জানো? তুমি বউ সেজে লজ্জা রাঙা লজ্জাবতীর মতো ঘোমটা টেনে খাটের উপর বসে থাকবে। আমি এসে তোমার সেই লজ্জিত মুখখানা ঘোমটার আড়াল থেকে দেখে নিব। তোমার চোখে মুখে থাকবে অজস্র অনুভূতি। সেই অনুভূতি পলকহীনভাবে চোখ রেখে বুঝে নিব আমি। তুমি দুটি আঁকি বুঝে উপলব্ধি করবে আমায়। আমি তোমায় কোলে করে তখন নিয়ে যাব রাত্রির জ্যোৎস্না মাখা চাঁদের আলোয়। তুমি মুখ লুকোবে আমার বুকে। আমি মিষ্টি এসে তোমার কপালে অদর ছুঁয়ে জড়িয়ে ধরে থাকবো ওভাবে। স্যার, আপনি দেখি কবি হয়ে গিয়েছেন। দিলে তো আমার রোমান্টিক মুডটার 12টা থেকে 13টা বাজিয়ে। কি সুন্দর অনুভূতি দিয়ে আমাদের বাসরাতের কথা বলছি, আর তুমি মজা নিচ্ছ। এমা, আমি কখন মজা নিলাম? আপনি তো আমায় লজ্জা দিতে এসব বলছেন। আমি মেরুন, আপনাকে বুঝবো না, তা হয় নাকি? মেহেরাব হা হা করে হেসে উঠল। মেরু ফোনের ওপাশ থেকে হাসি মুগ্ধ হয়ে শুনতে লাগলো। বুকের মাঝে এক প্রশান্তি বয়ে যায়। যখন এই মানুষটা পুরোটাই তার হয়ে যাবে, তার অধিকারে থাকবে, তখন সে কতটা ভাগ্যবতী হবে ভাবতেই যেন মেরুর চোখে জল চলে আসলো। এটা কষ্টের নয়, সুখের। তার আপনি ভালোবেসে কষ্ট পেয়েছে, জীবন দিয়েছে, অথচ সে ভালোবাসার মানুষটির থেকে ভালোবাসাই পাচ্ছে। সত্যি, সব ভালোবাসা এক হয় না, কিছু ভালোবাসার পরিপূর্ণতাও আছে। এভাবে টুকিটাকি অনেক কথা মেহরাব মেরু বলতে লাগলো। যখন যে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে মেরু নিজেও জানে না। মেহরাব মেরুর ভারী নিঃশ্বাস শুনতে পাচ্ছে। কিছু ফিল হচ্ছে মনের মাঝে। অপেক্ষা করে তার এই লাল টুকটুকে বউটা ঘরে আসবে। এই অবসান সে অতি তাড়াতাড়ি ঘটাবে। মেহেরাব ফোনের মধ্যে দিয়ে অজস্র চুমু খেলো মেরুকে। মেরু আবেশে ঘুমের রাজ্যে তলিয়ে গেল সাথে। মেহেরাবও হারিয়ে গেল ঘুমের অতল গভীরে। সকালের মিষ্টি রোদের আলোয় মেরুর ঘুম ভেঙে গেল। চোখ মেলে ধরফড়িয়ে লাফ দিয়ে উঠে বসল। আজ আর তাহরিনার ডাকতে আসতে হলো না। মেরু হাত দিয়ে হাতিয়ে ফোন খুঁজে হাতে নিয়েই চোখ চড়ক গাছ। প্রায় ঘন্টাখানেক তারা লাইনে পড়েছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম আর টেরই পেলাম না। ইস, মেহের কি ভাবছেন কে জানে। আমার যে এত ঘুম কোথা থেকে আসে। আজ তো মেহের আসবে, আমি গিয়ে মাম্মাকে বলে আসি আজ পাপ্পাকে এত এত বাজার করে নিয়ে আসতে। মেরু উঠেই দৌড় তাহরিনার কাছে চলে আসলো। সেই পিছন থেকে জড়িয়ে ধরল। তাহরিনা তখন পাস্তা রেডি করছে। পিছন থেকে কেউ জড়িয়ে ধরাতে তাহরিনা ভয়ে একটা চিৎকার দিয়ে উঠল। ও মাম্মা, কানের পর্দা দিলে তো ফাটিয়ে। এখন আমি বয়রা হয়ে গেলে আমার জামাই আমাকে কি করে নিবে? বজ্জাত ফাজিল মেয়ে, এভাবে কেউ হঠাৎ করে জড়িয়ে ধরে? ভয় পায় নেই বুঝি? আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? এত সকাল সকাল মহারানীকে এভাবে দেখবো ভাবতেই পারছি না। আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি? মাম্মা, তুমি কিন্তু আমার সাথে মজা নিচ্ছ। আমি থোড়েন না ঘুম থেকে লেট করি। এখন থেকে আমি প্রতিদিন এভাবে সকাল সকাল ঘুম থেকে উঠবো, তোমাকে হেল্প করে দিব। তাহরিনা মেয়ের কথায় জ্ঞান হারানোর দশা হলো। সে আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে? ভূত দেখার মতো অবস্থা। তাহরিনা মেরুর কপালে গলায় হাত দিয়ে চেক করে নিল মেয়ের জ্বর টর আসলো নাকি। কিন্তু না, শরীর তো ঠিক আছে।
তবে এমন অদ্ভুত কথা কি করে বলছে মেয়ে? যে মেয়ে এক গ্লাস পানি ঢেলে খায়নি, আজ সে নিজের ইচ্ছা এসে বলছে মাম্মার সাথে কাজে হেল্প করবে। অবিশ্বাস্য ব্যাপার। মাম্মা কোথায় হারিয়ে গেলে? এভাবে কি দেখছো যে? আমি তো আগের মতোই আছি। আমার মাথায় শিং গজিয়েছে? ওগো মেরুর বাবা, শুনছো? তোমার মেয়ের কাণ্ড, তাড়াতাড়ি আসো। আমার মাথায় কাজ করছে না। মেরু বাবা, কোথায় তুমি? তাহরিনার এমন ডাকে সাওখাত দৌড়ে চলে এলো। মেরু বুঝতে পারছে না সে কি এমন করলো যে তার মাম্মা ড্রামা শুরু করে দিল। কি গো, এভাবে ডাকছো কেন? আজ অনেকদিন পর তোমার মিষ্টি সুরে এমন আদরে ডাক শুনতে পারলাম প্রিয়তমা। থামো তুমি, আগে তোমার মেয়েকে দেখো। বলে তোমরা এত অবাক হচ্ছ কেন? মানে কি বোঝাতে চাইছো তুমি? আমি নাচ বাদে কাল শ্বশুর বাড়িতে পা রাখবো, তখন কি তোমাদের মতো করে কেউ আমায় বেলা অবধি ঘুমাতে দিবে? তাই এখন থেকে প্র্যাকটিস করছি, বুঝলে? বাহ, আমার মেয়ে দেখি বড় হয়ে গিয়েছে, আজকাল শ্বশুর বাড়ির কথাও ভাবে। সাওখাত কথা শুনে মেরু লজ্জা পেল। আমতা আমতা করে বলল, বাবা তোমাকে বলেছিলাম না মেহেরের কথা? আজ সে আসবে। তুমি যাও গিয়ে বাজার করে আনো। ওর জন্য গরুর কালা ভুনা করবা, ও ভীষণ পছন্দ করে, সাথে পায়েস খেতেও ভালোবাসে। মেরু মেহরাবের পছন্দের খাবারের সবকিছু সাওখাত হাসানকে বুঝিয়ে দিলেন। সেও খুশি মনে বাজারের জন্য রেডি হতে গেলেন। ঘরে তোড়জোড় শুরু হয়ে গেল। মেরু কিছু তো পারছে না, শুধু দাঁড়িয়ে থেকে টুকিটাকি দেখছে আর মোমকে কোলে নিয়ে এটা সেটা খেয়ে যাচ্ছে। তাহরিনা ভাবছে তার মেয়ে সত্যিই কি তাদের ছেড়ে চলে যাবে? কি করে থাকবে তারা? ভাবতেই বুকে চিন করে উঠে ব্যথা উঠল। মেরুর আড়ালে আঁচল দিয়ে চোখ মুছে নিয়ে তাহরিনা মেরুর দিকে চেয়ে মুচকি হাসল। সাওখাত হাসান বাজার এনে তাহরিনার হাতে দিলেন। তাহরিনা কাজে লেগে পড়ল। এক হাতে বিভিন্ন রকমের আইটেম রাখতে লাগলো। মেরু সবকিছু মায়ের পাশে দাঁড়িয়ে থেকে দেখে নিচ্ছে, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। সব এলোমেলো লাগছে। একটা দেখে অন্যটা দেখলে আগেরটা ভুলে যাচ্ছে। মেরু এবার রেগে তাহরিনাকে বলল, মাম্মা, এই রান্নাবান্না কে আবিষ্কার করেছে বলো তো? আমার এসব কিছুতেই মাথায় ঢুকছে না। আচ্ছা, আল্লাহ যদি আমাদের ক্ষুধা না দিত খুব ভালো হতো, তাই না বলো? ইস, কত কষ্ট আল্লাহ গো। মাম্মা, আমি শ্বশুর বাড়ি গিয়ে এসব কি করে করব? আমি তো কিছুই পারি না। মাম্মা একটা কাজ করলে কেমন হয়? মেহেরকে ঘর জামাই করে রেখে দিবে, তাহলে আমার আর কষ্ট হবে না। কি মজা। তাহরিনা মেয়ের কথা শুনে হাসতে লাগলো। মেয়ে বলে কি? পাগলি মেয়ে শ্বশুর বাড়ি যেতে কত এক্সাইটেড, এখন কাজের ভয়ে যেতে চাচ্ছে না। সব মেয়েদেরকেই তো কাজ করতে হয়, এটা কে বোঝাবে একে? মামুনি, মেয়ে হয়ে জন্মেছ, কাজ তো করতেই হবে। মেয়েদের কর্মই হচ্ছে সংসার চালানো, প্রতিটি মেয়েরাই করে আসছে। তুমি আজ পারছো না, আস্তে আস্তে পেরে যাবে। কখনো তোমার এসবের ধারে কাছে আনিনি, কারণ তুমি আমাদের সোনার টুকরো মেয়ে। তোমাকে সোনার চামচে খাইয়েছি। তুমি যখন ছোট ছিলে তখন তোমার মুখে সোনার চামচ দিয়ে মধু খাওয়ানো হয়েছিল। তুমি জানো আমাদের কতটা প্রিয়। তোমাকে কখনো ধরে খেতে দেইনি, তোমাকে কখনো একটা হুকুম অবধি করিনি, যার জন্য তুমি কোনোদিন কিছুই জানো না, বোঝো না। তোমার শ্বশুরই যদি ভালো হন, পরিবার যদি ভালো হন, তবে তোমাকে তারা ধরে বেঁধে ভালোবাসা দিয়ে তৈরি করে নেবে তাদের ঘরের যোগ্য বউ হিসেবে। আমরা তোমাকে দেখিয়ে শুনে বিয়ে দিব। কোনো বাবা মাই চায় না সন্তানের খারাপ হোক, আর তুমি তো আমাদের সোনার মেয়ে। আর একটা কথা, তোমার বাবা চেয়ারম্যান, তার জামাই যদি ঘর জামাই থাকে তাহলে কি সমাজের মুখ দেখানো যাবে? তুমিই বলো। আর মেহের কি চায় সেটাও তো জানতে হবে, তাই না? মেরু তাহরিনার প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শুনল। পরক্ষণে মনটা খারাপ হয়ে গেল। সত্যি সে ভাগ্য করে একটা পরিবার পেয়েছে, বাবা মা পেয়েছে, যারা তাকে ছোট্ট থেকে বুকে আগলে রেখেছে, মাটিতে পা ফেলতে দেয়নি। তাদেরকে ছেড়ে সে কি করে থাকবে? তাহরিনা মেয়ের এমন নিশ্চুপতা দেখে মেয়ের কাছে এসে মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নিলেন। মন খারাপ করিও না মামুনি, আজ হোক কাল হোক সব মেয়েই বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হয়। তুমি তো তোমার ভালোবাসার সাথেই যাবে। সে যদি ভালো হয় তবেই না তুমি সুখী হবে। তাহরিনা মেয়ের কপালে চুমু দিয়ে বলল, সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন বাজে 11টা। তুমি মেহরাবকে ফোন দিয়ে বলো দুপুরের লাঞ্চ এখানেই করে যেতে। মেরু তাহরিনার গালে চুমু খেয়ে মোমুকে নিয়ে ঢুলতে ঢুলতে লাফাতে লাফাতে রুমে চলে আসলো। তাহরিনা বড় দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে আবার রান্নায় মনোযোগ দিল। মেহের,
আপনি কখন আসবেন? কেন গো মেরুন সোনা? না মানে আপনি আজ আমাদের বাসাতেই লাঞ্চ করবেন, মাম্মা বাবা বলেছে। তাই তাড়াতাড়ি চলে আসুন। মনে হচ্ছে আপনাকে আমি কত জনম ধরে চোখে হারাচ্ছি। প্লিজ তাড়াতাড়ি আসবেন, আমার ভালো লাগছে না আপনাকে না দেখতে পেরে। বাহ, আজকাল দেখছি তুমি বেশি চোখে হারাচ্ছ আমায়। ভালো তো, হবু বরের জন্য প্রেম থাকা ভালো। দেখবে বিয়ের পর সবসময় প্রেম প্রেম পাবে, ভালোবাসতে ইচ্ছে করবে, আদর করতে ইচ্ছে করবে।